পারিবারিকভাবে বিয়েটা হয়েছে। যেদিন আমি ভার্সিটি জয়েন করি ওই দিনই আমাদের বিয়েটা হয়। কবুল বলার আগ অব্দি আমরা কেউই কাউকে চিনতাম না। এর বাইরে আর কোনো লাভ স্টোরি নেই, তবে ফিউচারও হতে পারে। আইদের সহজ সরল স্বীকারোক্তি দেখে খুশবু অবাক হলেও লাস্ট কথাটা শুনে ওর চোখ বড় বড় হয়ে যায়। পাশ থেকে বন্যার খোঁচা খেয়ে ঠিকঠাকভাবে বসে। সবাই হৈ হৈ করে উঠলে আইদ সবাইকে চুপ করিয়ে দেয়। একটা ছেলে উঠে দাঁড়িয়ে বলে, স্যার, আমাদের ক্লাসমেটকে প্রথম দেখার পর আপনার কি মনে হয়েছিল? মানে যখন জানলেন খুশবু আপনার স্টুডেন্ট? শেষ পর্যন্ত বাবা আমার জন্য নিজের স্টুডেন্টকে সিলেক্ট করলো। আইদের কথা শুনে সবাই এক দফা হাসাহাসি করে। সবাইকে আর কোনো কোশ্চেন করতে না দিয়ে আইদ আজকের লেকচার শুরু করে দেয়। ভার্সিটি থেকে খুশবুকে বাসায় ড্রপ করার সময় খুশবু সারা রাস্তা আইদের দিকে একবারও তাকায় না। আইদ বিষয়টাতে হতাশ হয়। বাসার সামনে গাড়ি ব্রেক করার পর খুশবু গাড়ি থেকে নেমে যাওয়ার সময় আইদ খুশবুকে সরি বলে। তোমার পারমিশন না নিয়ে সবাইকে আমাদের বিয়ের বিষয়ে জানানো আমার একদম ঠিক হয়নি। অন্তত তোমার পারমিশনটা নেওয়া উচিত ছিল। কেন? আমি কি আপনাদের ডিপার্টমেন্টের মোস্ট হ্যান্ডসাম সিনিয়র রিয়াদ ভাইয়াকে বিয়ে করার প্ল্যানিংয়ে আছি, নাকি অন্য কাউকে বিয়ে করার প্ল্যানিংয়ে আছি যে সবাই আমাদের বিয়ের বিষয়টা জানলে আমার প্রবলেম হয়ে যাবে? খুশবুর এমন কথা শুনে আজ হতভম্ব হয়ে যায়। আর এই রিয়ারটা কে? ও তো তাই বুঝতে পারছে না। পরে খুশবুর কথাটা আরেকটু ভেবে মনে করে ওদের ডিপার্টমেন্টেরই তো সিনিয়র, আর ছেলেটা তো এখানেই থাকে। আগে একবার কথা হয়েছিল। রিয়া তোমার আমার বিয়ের বিষয়ে আগেই জানতো। আয়দের এমন কথা শুনে খুশবু রেগে বের হয়ে যেতে লাগলে আচমকা আয়ত খুশবুর হাত টেনে ধরে। খুশবু ঘুরে তাকালে আয়ত সাথে সাথেই হাতটা ছেড়ে দেয়। কি প্রবলেম? এমন রাগ দেখাচ্ছ কেন? আয়ত অন্যদিকে ঘুরে তাকিয়ে কথাটা বলে খুশবু আস্তে করে বলে, কিছু না। বলেই নেমে যেতে লাগলে আয়ত বলে, সত্যি কিছু না? না। ওকে, যাও। খুশবু নেমে গেলে আইত গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। খুশবুর বাবা মেয়েকে অনার্স শেষে উঠিয়ে দেওয়ার কথা বললেও আইতের বাবা মা তাতে রাজি হন না। তাদের কথা খুশবুর লেখাপড়ার হ্যাম্পার হবে এমন কিছু তার সাথে কখনো হবে না। ও শুধু বাড়ির মেয়ের মতো বাসায় থাকবে। আইদের বাবা মা এমন বিভিন্ন কারণ ব্যক্ত করলে খুশবুর বাবা আর এতে অমত করতে পারেন না। এর মাঝেই একদিন খুব ছোট্টখাটো আয়োজনে নিজেদের শুধু ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের উপস্থিতিতে খুশবুকে উঠিয়ে দেয়। খুশবু আইদের বাসায় পরিপূর্ণভাবে বউয়ের মর্যাদায় আসা আজ 7 দিন। আইদের বাবা মা খুশবুকে যথেষ্ট স্নেহ করে। খুশবু তাদেরকে যথাযথ সম্মান দিয়ে চলে। আজকে খুশবু কি মনে করে হয় সন্ধ্যার পর শাওয়ার নিয়ে একটা শাড়ি পরে। আইদ বাসায় নেই। রাত 10টার দিকে আইদ বাসায় এসে ঘর অন্ধকার দেখে লাইট জ্বালাতে গিয়ে জানালার গ্লাস ভেদ করে জ্যোৎস্নার আবছা আলোয় শাড়ি পরিহিত খুশবুকে দেখে দরজা বন্ধ করে ঘরের মাঝেই ওর দিকে এগিয়ে যায়। দ্বিতীয়বার বাড়ির মতো একই ভুল করা আইদ অপরাধ বোধে ভুগছে। সকালে খুশবুর ঘুম ভাঙার আগেই বাসা থেকে বের হয়ে গেছে। সারাদিন আর বাসায় আসেনি। রাত 12টা বেজে গেছে, তাও আইদ বাসায় আসেনি। খুশবুর এখন অনেক টেনশন হচ্ছে। এর জন্য কোনো কিছু না ভেবেই এই বাসায় আসার এতদিন পর আজকেই প্রথম আইদকে নিজ থেকে ফোন দেয়। ফোন সুইচ অফ দেখলে খুশবুর আরও ভয় হতে লাগে। খুশবু নিচে এসে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে। বুঝতে পারে আইদের বাবা মা ঘুমিয়ে গেছে, তাই ওদের আর টেনশন না দেয় শ্রেয়। মনে করে নিজের অস্বস্তিভাবে পায়চারি করতে থাকে। রুমে এসে দেখে অলরেডি 2টা বেজে গেছে। বাইরে থেকে গাড়ির আওয়াজে খুশবু দৌড়ে ব্যালকনিতে গিয়ে আইদের গাড়ি ঢুকতে দেখে এক ছুটে নিচে আসে। আইদ কলিং বেল দেওয়ার আগেই দরজা খুলে হুমড়ি খেয়ে আইদের বুকে পড়ে। আইদের বিষয়টা বুঝে উঠতে কয়েক সেকেন্ড লাগে। খুশবুকে বুকে মুখ গুজে ফোপাতে দেখে আইদ বিষয়টা বুঝতে না পেরে বলে, কি হয়েছে? খুশবু কি কিছু দেখে ভয় পেয়েছে? কোথায় ছিলেন আপনি এতক্ষণ? ফোনও অফ ছিল, সারাদিন বাসায় আসেননি, এখন আবার এত রাত করে ফেললেন। আমার টেনশন হয় না? খুশবুর এমন অভিযোগে আইদের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। খুশবু তাহলে ওর জন্য কিছুটা ফিল করে। আইদ খুশবুর পিঠে হাত রেখে মনে মনে ভাবে, আমি তোমায় কি করে বলি? তোমার সামনে বোরবনের জন্য এতক্ষণ বাইরে ছিলাম, আর তুমি তো একটা বেগিয়ে আমার সামনে পড়ার আগে বুকে এসে পড়লে। এখানে এইভাবে থাকার চেয়ে রুমে যেয়ে আরামে থাকতে পারো। আমি ভীষণ টায়ার্ড। আইদের কথা শুনে খুশবু আইদকে ছেড়ে ওর আগে আগে রুমে যেয়ে শুয়ে পড়ে। আইদ ফ্রেশ হয়ে আসলেই খুশবু বলে, খাবার ডাইনিং টেবিলের উপরে রাখা আছে, খেয়ে নিন। আইদ যদিও খাবে না, তারপরেও খুশবুর বিহেভে অবাক হয়। খুশবু তো সবসময় ও খাবার সময় পাশে দাঁড়িয়ে এটা ওটা এগিয়ে দেয়।
আর আজকে এমন করছে কেন? আয়াত কিছু একটা ভেবে খুশবুর গা ঘেঁষে শুয়ে পড়ে। খুশবু সরে যেতে লাগলে আয়াত পেছন থেকে চেপে ধরে ওকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। খুশবু চোখ নামিয়ে নিলে আয়াত ওর কপালে চুমু দিয়ে বলে। ঘুমাও। খুশবু আয়াতকে ধরতে গিয়ে হাত গুটিয়ে নিচ্ছে দেখে আয়াত নিঃশব্দে হেসে খুশবুকে দুহাতে জড়িয়ে নেয়। পরের দিন ভার্সিটিতে বন্যা খুশবুকে দেখে কান্নাকাটি শুরু করে দেয়। খুশবু অনেক কষ্টে বন্যাকে কিছুটা স্বাভাবিক করে ওকে নিয়ে ভার্সিটি থেকে কাছাকাছি একটা রেস্টুরেন্টে বসে। কিছুক্ষণ নীরব থেকে বন্যা জানায়। ভাইয়া আমার বিয়ে ঠিক করেছে। আমি এই বিয়ে করব না খুশবু, কিন্তু কিসের ভিত্তিতে না করব বলতে পারিস? না করে তো সর্বপ্রথম কারণ জিজ্ঞেস করবে। আমার একতরফা ভালোবাসার রিজন দাঁড় করানোটা বোকামি হবে না? তুই বল। বিয়েটা করে নি। খুশবু, তুই এক কথা বলতে পারলি? তুইও আমাকে বুঝলি না। খুশবু জোরে একটা শ্বাস ফেলে একটু নড়ে চড়ে বসে বন্যার হাত ধরে বলে। আমি তোকে যেমন বুঝি, আমার ভাইয়াকেও তেমনই বুঝি। ভাইয়া সেপারেশনে এখনো বছরও বেরোয়নি। এর মাঝে ভাইয়া নতুন একটা সম্পর্কে কিভাবে জড়াবে বলতে পারিস? হ্যাঁ, তুই বলতে পারিস ভাবি তো নিজের জীবন গুছিয়ে নিছে। তাহলে বলবো, মেয়েদের হাতে সবসময় সব কিছু থাকে না। পরিবারের কথা ভেবেও অনেক কিছু মানিয়ে নিতে হয়। ঠিক তেমনই ভাবিও হয়তো নিজের করা এক ভুলের প্রায়শ্চিত্ত করতে এবার পরিবারের ইচ্ছাটাই মেনে নিয়েছে। আর ভাইয়া হচ্ছে ছেলে মানুষ, তার উপরে জোর করে কিছু চাপিয়ে দেওয়া যায় না। তার মানে আমি এটা চাই না ভাইয়া সারা জীবন এভাবে কাটাক। অবশ্যই ভাইয়া তার লাইফ নতুন করে শুরু করুক, কিন্তু তার জন্য সে কিছুটা সময় নিক। আর আমারও মনে হয় ভাইয়ার আরও সময়ের প্রয়োজন। তাই শুধু সেলফিশের মতো নিজের দিকটা নেওয়া না ভেবে ভাইয়ার দিকটাও একটু ভেবে দেয়। আমি কি করব বল? আমি যে অজান্তে ওনাকে অনেকটা ভালোবেসে ফেলেছি। অন্য কাউকে বিয়ে করার কথা আমি ভাবতেও পারছি না। বন্যা মনে মনে কথাটা ভেবে খুশবুকে কিছু না বলে সেখান থেকে উঠে যায়। বিকেলের দিকে খুশবু রুমের বারান্দায় দাঁড়িয়ে আনমনে বন্যার কথাগুলো ভাবছিল। সে সময় আয়াত এসে পাশে দাঁড়িয়ে গলা খাকারি দিয়ে নিজের উপস্থিতি জানায়। খুশবু ফিরে তাকালে আয়াতের দিকে একটা কফির মগ এগিয়ে দিয়ে নিজেই কফিটাতে চুমুক দিয়ে বলে। কোনো কারণ আপসেট? খুশবু কিছু না বলে কফিতে চুমুক দিয়ে বলে। কফিটা সুন্দর হয়েছে, মাইশা দিয়ে গেছে? আয়াত মুচকি হেসে ঘাড় নাড়ালে খুশবু বলে। আপনি আনতে গেলেন কেন? আমাকেই বলতে পারতেন। শুধু আনিনি, কফিটা আমি নিজেই করেছি। খুশবু অবাক বিস্ময়ে আয়াতের দিকে তাকিয়ে থেকে পরক্ষণে একটু হেসে বলে। আপনার হাতে কফি খাওয়ার সৌভাগ্য তো হতো। থ্যাংক ইউ। মাঝে মাঝে এমন কফি খেলে মন্দ হয় না। তুমি চাইলে প্রতিদিন খাওয়াতে পারি। খুশবু চোখ ছোট ছোট করে তাকালে আয়াত একটু অস্বস্তি বোধ করে। আয়াতের হাবভাব দেখে খুশবু হিহি করে হেসে ওঠে। খুশবুকে প্রথমবারের মতো এভাবে প্রাণ খুলে হাসতে দেখে আয়াত নিষ্পদকভাবে খুশবুর দিকে তাকিয়ে থাকে। হাসলে তুমি অনেক সুন্দর লাগে। তোমার ডান গালে টোল পড়ে। হুম, আপনারও পড়ে। আচ্ছা দেখেন, আপনারও হাসলে টোল পড়ে, আমারও পড়ে। আমাদের বেবি হলেও তো তাদেরও টোল পড়বে, তাই না? টোল পড়া হাসি আমার নিজেরও অনেক বেশি ভালো লাগে। ইস, বেবিদের টোল পড়লে একদম গুলুমুলু কিউট কিউট লাগবে, দেখলেই আদর করতে ইচ্ছা হয়। খুশবু আনমনে খুব এক্সাইটেড হয়ে কথাটা বলে ফেলে। আয়াতের দিকে তাকিয়ে জিভ কাটে। আয়াতকে মিটমিট করে হাসতে দেখে খুশবুর অস্বস্তিটা আরও বেড়ে যায়। খুশবু অস্বস্তিতে উসখুস করতে থাকে। আয়াত খুশবুর অবস্থা দেখে হাসি কন্ট্রোল করতে না পেরে হো হো করে হেসে ওঠে। আয়াতকে এভাবে হাসতে দেখে খুশবু লজ্জা পেয়ে ওখান থেকে চলে যেতে লাগলে আয়াত খুশবুর কোমর জড়িয়ে ধরে। খুশবু প্রথমত চমকে উঠলেও আয়াতের হাসি মুখের দিকে চোখ বোলাতে থাকে। আয়াত বলে। এভাবে কি দেখছো? আরেকবার হাসেন। মানে? আগে যেভাবে হাসলেন ওইভাবে হাসেন। আই মিন দাঁত বের করে হাসেন। আয়াত কিছু একটা ভেবে খুশবুর কোমর থেকে হাত সরিয়ে নিয়ে হাতটা রেলিংয়ের ওপর রেখে দূরে ওই আকাশের দিকে তাকিয়ে বলে। আমার গলস দাঁত নেই। আয়াতের কথা শুনে খুশবু চমকে ওঠে। সত্যি তো, ও এটাই জানতে চেয়েছিল। আয়াতকে কখনো এভাবে হাসতে দেখেনি, এর জন্য আগে এটা নজরে আসেনি। মাহিদের কথা ভেবে আয়াত কষ্ট পাচ্ছে। বুঝতে পেরে খুশবু নিজের কষ্টটাকে চেপে রেখে বলে। জানেন, আমি আপনাদের টুইন ভেবেছিলাম, এতটা মিল দেখে অ্যাটলিস্ট একটা অমিল পাওয়া গেল। মাহিদ হাসলে গজদার দেখা যেত, আর আপনি হাসলে গালে টোল পড়ে। মাহিদের কিন্তু টোল পড়তো না। একটা না, অনেক অমিল আছে। তুমি খেয়াল করনি, মায়েদের হাসি দেখে আমি ওর ভাই হয়েও মুগ্ধ হতাম। ওর গসদাতের হাসিতে আমার গায়ের রঙও ওর থেকে চাপা ছিল। আয়াতের কথা শুনে খুশবু অবাক হয়ে ওর দিকে তাকায়। আমার চেয়েও গায়ের রং এত উজ্জ্বল, তারপরেও গায়ের রং অনেকটাই চাপা বলেছে। তাহলে তো ওনার কাছে আমি কালো ছাড়া আর কিছুই না। কি ভাবছো?
আরে সত্যি আগে বোঝা যেত, পরে অবশ্য দীর্ঘদিন বিদেশে থাকার পর আমার গায়ের রংটা আগের চেয়ে উজ্জ্বল হয়ে গেছে। আর একটা অমিল ছিল। আপনি মাহিদের চেয়ে 2 ইঞ্চি লম্বা। কিভাবে বুঝলে? মাহিদা একদিন কথায় কথায় বলছিল, আমি ওকে বলেছিলাম আপনার পাশে নিজেকে অনেক ছোট লাগে, আপনি অনেক লম্বা, আপনার হাইট কত? মাহিদ হেসে বলেছিল, আমার হাইট 6 ফিট, আর আমার ভাইয়া আমার চেয়েও 2 ইঞ্চি লম্বা। এখনও দেখছি আমার হাইট আরও কমে গেল। আপনার মুখের দিকে আমার মুখ উঁচিয়ে তাকাতে হয়। খুশবুর লাস্ট কথাটা দুঃখের সহিত বললে আইদ খুশবুর কোমর জড়িয়ে ধরে বলে। এবার তাকাও। খুশবু লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল। আইদ খুশবুকে ছেড়ে দিতে লাগলেই খুশবু আইদের গলা জড়িয়ে ধরে। আইদ হেসে ফেললে খুশবুর রেগে বলে। ইচ্ছে করে এমন করলেন? আইদ কিছু না বলে খুশবুকে নামিয়ে দিয়ে চলে যেতে যেতে বলে। বাইরে যাচ্ছে। আবার ঘুরে এসে খুশবুকে বলে। তোমার কিছু লাগবে? খুশবু ঘাড় নাড়িয়ে না বোঝালে আইদ চলে যায়, কারণ ও জানে কিছু লাগলেও খুশবু ওকে বলবে না। আইদ চলে যেতেই খুশবু জামা কাপড় গোছাতে সময় মাহিদের দেয়া সেই চিরকুটটা পায়। খুশবু চিরকুটটা নিয়ে চুপচাপ বসে আছে। আইদ রাতে বাসায় এসে রুম অন্ধকার দেখে লাইট জ্বালিয়ে খুশবুকে বেডের সাথে হেলান দিয়ে ফ্লোরে হাঁটু মুড়িয়ে বসে থাকতে দেখে ওর কাছে গিয়ে মাথায় হাত রাখে। খুশবু মাথা তুলে তাকালে আইদকে দেখে ওর চোখ মুখ লাল হয়ে আছে। হয়তো কাটাকাটি করেছে, কিন্তু কেন কাটাকাটি করেছে এসব ভেবে আইদ কিছু বলার আগেই খুশবু চিরকুটটা ওর সামনে ধরে বলে। এটা আপনার কাছে কেন বলেন? এই একটা স্মৃতি তো আমি যত্ন সহকারে রেখে দিয়েছিলাম, সেটাও আপনি সরিয়ে দিতে চাইছেন? খুশবু কান্নাকাটি করতে করতে কথাটা বললে আইদ কিছু বলতে লাগলে খুশবু ওকে থামিয়ে বলে। থাক, কিছুই বলতে হবে না। আপনি তখন বললেন না আপনাদের মাঝে অনেক অমিল ছিল। হ্যাঁ, সত্যি আপনাদের মাঝে অনেক অমিল, দুজনের ব্যক্তিত্বের অমিল। মাহিদকে ভালোবাসা সত্ত্বেও মাহিদ কখনো আমার হাতটা ধরার পর্যন্ত প্রয়োজন বোধ করেনি। আর আপনি কি করছেন? আমার উপরে জোর খাটিয়েছেন। মাহিদ আপনার মতো বিকৃত মস্তিষ্কের ছিল না। খুশবুর কথাগুলো শুনে আইদ কয়েক কদম পিছিয়ে যায়। কথাগুলো মানতে কষ্ট হচ্ছে। বিয়ের দিন জোর খাটালেও এই দিন তো এমন কিছু করেনি। খুশবু নিজেও তো বাধা দেয়নি, তাহলে আজকে এসব বলছে কেন? আইদ কিছু না বলে রুম থেকে বের হয়ে যায়। হ্যাঁ, সেদিনও চিরকুটটা নিয়ে এসেছিল। খারাপ কোনো উদ্দেশ্যতে নিয়ে আসেনি। কি মনে করে নিয়ে এসেছিল নিজেও জানে না। যত্ন করে তো রেখেছিল, তার জন্য খুশবু ওকে ভুল বুঝবে এটা বুঝতে পারেনি। এই ঘটনার দুদিনের মাথায় আদিবা বাসায় এসে কান্নাকাটি শুরু করে দেয়। ওর বাবা মার কারণ জিজ্ঞেস করলে ও কিছুই বলছে না, শুধু কান্নাকাটি করে যাচ্ছে। আইদকে সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখে আদিবা উত্তেজিত হয়ে বলে। তোর বউ কোথায়? কোথায় সে? এরা দুই ভাই বোন মিলে কি শুরু করেছে? তোর ভাইয়ের জন্য তো আমার একটা ভাই আমাদের মাঝে নেই। আমার ভাইটাকে শেষ করে শান্তি হয়নি, এখন আবার ওর ভাইয়ের জন্য আমার সংসারে অশান্তি শুরু হয়েছে। নিধির বাবা আমাকে যা নয় তাই বলেছে, আমাকে বাড়ি থেকে বের হয়ে আসতে বলেছে, আমাকে আর বাড়িতে ঢুকতে দেবে না এই কথাও বলেছে। আদিবা আইদকে এসব বলে ওর মায়ের দিকে তাকিয়ে বলে। আম্মু জানো মাহিদের অ্যাক্সিডেন্ট কেন হয়েছিল? ওই মেয়েটার জন্য। ওই মেয়েটার জন্য আইসক্রিম আনতে গিয়ে আমার ভাইটা আর আমাদের মাঝে নেই। যে মেয়ের জন্য তুমি তোমার এক ছেলেকে হারালে, সেই মেয়েকেই আবার তোমার আরেক ছেলের জীবনে আনলে, তাকেও শেষ করতে, রাক্ষসী একটা। উপর থেকে চেঁচামেচি শব্দ শুনে খুশবু নিচের দিকে অগ্রসর হলে আদিবা আঙুল তাক করে খুশবুকে দেখে কথাগুলো বলে। খুশবু এসব শুনে শক্ত পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে। আদিবাকে থামিয়ে আইদ বলে। চুপ করো। কখন থেকে মুখে যা আসছে তাই বলে যাচ্ছিস। মায়েদের সাথে যা হয়েছিল ওইটা জাস্ট অ্যাক্সিডেন্ট। এর জন্য তুই কাউকে দায়ী করতে পারিস না। বই পড়ে ওকালতি করাও শিখে গেছিস? যে বড় বোনের মুখে মুখে কথা বলছিস, তোর বউয়ের হেই আছে বলতে হবে। আমার সাদাসিধে ভাইটাকে তো ফাঁসিয়েইছে, এখন আবার তোকেও হাত করে নিয়েছে। আদিবা চুপ করো। তুমি নিজেই কিন্তু প্রথম থেকে সিন ক্রিয়েট করছো। জামের সাথে তোমার কি হয়েছে তুমি ক্লিয়ার করে না বললে কখন থেকে যা নয় তাই বলছো। এই শিক্ষা দিয়েছি আমি তোমাকে যে তুমি তোমার ছোট ভাই রুয়ের সাথে এই বিহেভ করছো। বাবার ধমকে আদিবা কিছুটা নিভে যায়। কিছুক্ষণ চুপ থেকে বলে। নিধির বাবা বন্যার বিয়ে ঠিক করেছিল, বন্যা তো কিছুই বলেনি। আর আজ বিকেলে বন্যা সুসাইড অ্যাটেম্প করার চেষ্টা করেছে, এখন হসপিটালে ভর্তি আছে। ওর অবস্থা খুব ক্রিটিক্যাল। আর তার জন্য ওর আমার ভাইকে যা নয় তাই বলে হসপিটালের লোকজনদের মাঝে স্ট্রেন ক্রিয়েট করে আমাকে যেতে বলে।
তার কারণ হিসেবে বন্যা খুশবুর ভাই রিদানকে ভালোবাসে আর ওকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবে না। এমন একটা নোট ওর ঘর থেকে পাওয়া গেছে। রিদান আইদের সম্বন্ধী হওয়ার জন্য নিধির বাবা সবটার জন্য আমাকে দায়ী করছে। বন্যা সুইসাইড অ্যাটেম্প্ট করেছে শুনে খুশবু আগের সব কথা ভুলে ওর মাথায় শুধু বন্যার চিন্তাই আসে। মনে মনে প্রে করছে বন্যার যেন কিচ্ছু না হয়। আদিবার থেকে এসব শুনে আইদ রেগে যায়। ভাইয়া, তোকে দায়ী করে তোকে চলে আসতে বলেছে, আর তুইও চলে আসছিস। বোনের এই অবস্থায় কোনো ভাইয়েরই মাথা ঠিক থাকবে না, এটাই স্বাভাবিক। কিন্তু তুই তো অস্বাভাবিকের মতো বিহেভ করতে পারিস না। তোর উচিত নয় এই সময় ওদের পাশে থাকা, তোর অসুস্থ শারীরের পাশে থাকা। আর নিধি কোথায়? তাকেও ফেলে এসে তুই সিনক্রেট করছিস। আমি কেন সিন ক্রিয়েট করছি তুই বুঝতে পারছিস না? আমি সবই বুঝতে পারছি আপু, বাট তুই কিছু না বুঝে অযথা সিনক্রেট করছিস। বন্যা যা করছে একটু একতরফা ছেলে মানুষের ছাড়া কিছুই না। রিদান ভাই তোকে ভালোবাসেই না। রিদান ভাইয়ের দিক থেকে সে একদম ঠিক, তার জন্য তোরা না জেনে তাকে দায়ী করতে পারিস না। আইদ, এখন এইসব রাখো, এই বিষয়ে পরে কথা হবে। তুমি আদিবাকে নিয়ে হসপিটালে যাও, ওইদিকে কি পরিস্থিতি দেখো। এই সময় ওদের পাশে থাকা উচিত। বাবার কথা শুনে আইদ আদিবাকে নিয়ে বের হয়ে যায়। ও চলে যেতেই এতক্ষণ পর আইদের মা ডুকরে কেঁদে ওঠেন। মাহিদের মৃত্যুর জন্য খুশবুকে দায়ী করে যা নয় তাই বলতে থাকেন। আইদের বাবা কোনো মতেই ওনাকে সামলাতে পারছেন না। এক পর্যায়ে উনি বলেন খুশবুকে উনি কিছুতেই ওনার আরেক ছেলের পাশে সহ্য করবেন না। খুশবুকে বাসা থেকে বের হয়ে যেতে বললে খুশবুর পায়ের নিচ থেকে মাটি সরে যায়। এই সেই শাশুড়ি যে কিনা ওকে মেয়ের মতো ভালোবাসত, আর সে আজ এই কথা বলছে। শাশুড়ির জেদের কাছে হার মেনে খুশবু সেদিন সত্যিই বাড়ি থেকে বের হয়ে আসে। আজ 10 দিন খুশবু নিজের বাড়িতে। এই 10 দিন খুশবু আইদের সাথে কোনো রকম যোগাযোগ করেনি, আর না আইদ করেছে। খুশবু ভার্সিটিতেও যায় না আইদের সম্মুখীন হবার ভয়ে। বন্যাকে 2 দিন পরেই হসপিটাল থেকে বাড়ি আনা হয়। বন্যা এখন মোটামুটি সুস্থ। হাই ডোজের স্লিপিং পিল খেয়ে হাত কাটার সময় শরীরটা এখনও দুর্বল। আইদ সেদিন বন্যার ভাইকে রিদানের বিষয়ে সবটা খুলে বলে। বন্যার ভাইও বুঝতে পারে এতে রিদানের কোনোভাবে ইনভলভ নেই। আইড হসপিটালের থেকে পরের দিন বাসায় আসার পর জানতে পারে খুশবু ওই রাতেই চলে গেছে। পুরো ঘটনা না শুনেই আইদের খুশবুর উপর অভিমান হয়। মনে করে খুশবু এমন একটা সুযোগের অপেক্ষাতেই ছিল, তাই আদিবার ওসব কথার সূত্র ধরে চলে গেছে। খুশবু যে ওর মায়ের কারণে অনেকটা বাধ্য হয়ে চলে গেছে এই কথা আইদ জানে না। আইদের বাবা আজকে সময় সুযোগ বুঝে ছেলেকে সবটা জানিয়ে দেন। সবটা শোনার পর আইদ ওর মায়ের রুমে যায়। আচ্ছা আম্মু, তুমি তো তোমার 3 ছেলে মেয়ের মধ্যে মাহিদকে সবচেয়ে বেশি ভালোবাসতে। তোমার সে মাহিদ একজনকে অসম্ভব ভালোবাসত। সে মেয়েটি আর কেউ নয়, বর্তমানে তোমার বড় ছেলের বউ। আমি নিজে কিন্তু বিয়েটা করতে চাইনি, তোমরা দেখে শুনে দিয়েছ। আমিও প্রথমে কিছু কারণবশত খুশবুকে মন থেকে মানতে পারিনি, কিন্তু যখনই জানতে পেরেছি মাহিদ যে মেয়েটিকে এত ভালোবাসত সে আর কেউ নয়, খুশবু, তখন থেকে খুশবুর প্রতি অন্যরকম মায়া কাজ করছে। সবসময় মনে হয়েছে আমার ভাই যে মেয়েটিকে ভালোবাসে আগলে রাখতে চেয়েছিল, ভাগ্যক্রমে সে যখন আমারই জীবনসঙ্গী হয়েছে, তখন আমি নাই ওকে আমার মতো করে সারা জীবন আগলে রাখবো। ছোট ভাইয়ের ভালোবাসাকে সম্মান করে আমি খুশবুকে হাসি খুশি রাখতে চেয়েছিলাম। এমন মনে হয়েছিল খুশবুকে খুশি রাখা মানে আমার ভাইয়ের এক অপূর্ণ ইচ্ছে খুশি রাখা। আইদের এসব কথা শুনে ওর মা ছলছল দৃষ্টিতে ওর দিকে তাকায়। আইদ মায়ের থেকে চোখ ফিরিয়ে নিয়ে বলে, মাহিদের সাথে সেই দিনটা খুশবু না থেকে যদি আমি থাকতাম, তাহলে তুমি কি আমাকে ওর মৃত্যুর জন্য দায়ী করে বাড়ি থেকে বের করে দিতে? তুমি যখন ওকে বাড়ি থেকে বের করে দিয়েছ, তখন আমি ওকে বাড়ি ফিরে আনবো না, আর তোমাকে আনতে বলবো না। একটা অপমানিত হয়ে যখন বাড়ি ছাড়তে হয়েছে, তখন আর ওকে বাড়িতে ফিরতে হবে না। কিন্তু ওর সাথে আমার সম্পর্ক ছিন্ন করতে বলো না, এটা পারবো না। আইদের কথাগুলো বলে রুম থেকে বের হয়ে যায়। খুশবুকে সেদিন এত রাতে বাসায় আসতে দেখে ওর বাবা মা রিদান সবাই বেশ অবাক হয়েছিল। খুশবু ফিচেল হেসে একটা কথা বলে রুমতে চলে যায়। তোমাদের বাপের শাস্তি কিছুটা তো তোমাদের মেয়ের উপরেই যাবেই। মেয়েকে সবসময় ঘরের কোণে মনমরা হয়ে বসে থাকতে দেখে খুশবুর মা এখন প্রতিটা ক্ষণে ক্ষণে নিজের ভুল বুঝতে পারে। লিভিং রুমে বসে ওর বাবা মা মেয়ের কথা ভাবছিল, এমন সময় কলিং বেল বেজে উঠল।
রিদান আসছে ভেবে রুমা বেগম দরজা খুলে আইদকে দেখে অবাক হলেও খুশি মনে ওকে ভেতরে আসতে বলে। আইদ ভেতরে এসে খুশবুর বাবাকে সালাম দিয়ে জবাবের অপেক্ষা না করে সরাসরি খুশবুর রুমে চলে যায়। ঠাস করে দরজা লাগানোর শব্দে খুশবু ধরফরিয়ে শোয়া থেকে উঠে বসে আইদকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ভাবলেশীন ওর দিকে তাকিয়ে থাকে। তোমার উপর জোর খাটানোর রাইট আমার আছে, আর আমি কতটা বিকৃত মস্তিষ্কের তা খুব ভালোভাবে জানো। অনেক বাসায় শুয়ে বসে থাকা হয়েছে, কাল থেকে ভদ্রমেয়ের মতো ভার্সিটি আসবে। না গেলে কি করবেন? আইদ কথাটা বলে চলে যাচ্ছিল, খুশবুর কথা শুনিয়ে থেমে গিয়ে বলে,